প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন কোথায় আছেন? তিনি কি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বা তার কি পালিয়ে যাবার কোনো সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়েছিল কোনো কারণে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এই এপিসোডের বাকি অংশে। প্রিয় দর্শক শ্রোতা, আগাগোড়া আমার সঙ্গে থাকবার জন্যে আগাম আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই এপিসোডটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমি বিশ্বাস করি। আর নানা কারণে বিতর্ক তৈরি হতে পারে আমার বক্তব্য নিয়ে, তো সমস্যা নেই, বিতর্ক হতেই পারে যে কোনো বিষয় নিয়ে, এবং সুস্থ বিতর্ক আসলে কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় নয়। তো বলছিলাম প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে। তো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হবার আগে থেকেই, বহুদিন আগে থেকেই কথা চলছিল বিভিন্ন মহলে যে ডক্টর ইউনূস পালিয়ে যাচ্ছেন। প্রায়শই দেখছিলাম টক শোতে, নানা ইউটিউব চ্যানেলে, প্রাইভেটলি অপারেটেড যেগুলো, সেখানে বলা হতো যে ইউনূস পালিয়ে যাচ্ছেন। এমনকি কোথায় যাবেন সেই সম্ভাবনার কথাও কেউ কেউ বলছিলেন। তো তাদের উদ্দেশ্য তখন কী ছিল জানতাম না, কিন্তু আমি নিশ্চিত জানতাম যে ইউনূস পালিয়ে যাবেন না। তো বলা হয়েছিল তিনি আমেরিকায় পালিয়ে যাচ্ছেন, ইউরোপের দেশ ফ্রান্সে পালিয়ে যাচ্ছেন, এরকম নানা জায়গার কথাও তারা বলছিলেন, যাদের কল্পনা খুব সুদূর প্রসারিত, যারা খুবই ইমাজিনেটিভ, এমন লোকেরা সেসব কথাবার্তা বলছিলেন, যারা উপন্যাস কাব্য লিখবার জন্য যথেষ্ট যোগ্যতা রাখেন বলে মনে হচ্ছে। তো এই সব কিছুই ফলেনি, তাদের ভবিষ্যৎবাণী বিফলে গেছে। অধ্যাপক ইউনূস ঠিকঠাক ক্ষমতা হস্তান্তর করেছেন, কাজ শেষ করেছেন যথারীতি, পালিয়ে যাননি কোথাও, দেশেই আছেন, এবং খুব সম্ভবত এই মুহূর্তে জাপান সফর করছেন তার নিজের কাজে। তো যাই হোক, তো হঠাৎ করে আমি তার পালিয়ে যাওয়া না যাওয়া নিয়ে কথা বলছি কেন এই এপিসোডে, বলবার বিশেষ কারণ আছে। তো সেখানে যাবার আগে অন্য বিষয়ে একটু কথা বলতে হবে, যেই বিষয়গুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। ইদানিং বাংলাদেশে একটি দুঃখজনক ঘটনা ঘটে চলেছে, সেটি হলো শিশুরা হঠাৎ করে হামে আক্রান্ত হচ্ছে, আর সেই হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে, যা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, প্যাথেটিক আমি বলবো। আর হাম এমন কোনো সিরিয়াস অসুখ না যে এই অসুখে আক্রান্ত হলেই শিশুরা মরে যাবে, আগে কখনো এটি ঘটেনি। হাম একটি মামুলি ঘটনা, ছোটবেলা থেকে দেখে এসেছি, অসংখ্য শিশুর হাম হয়েছে, আমার নিজের হয়েছে, ভাই বোনদের হয়েছে, কিছুই হয়নি কারো কখনো, মরে যাবার তো প্রশ্নই ওঠে না। সাফার করেছি আমরা কিছুদিন, সেরে উঠেছি। আর হামের টিকা দেয়া হচ্ছে বহু বছর থেকে বাংলাদেশে শিশুদের, সো শিশুরা মোটামুটি সুরক্ষিতই থাকছিল হাম থেকে। বাট ইদানিং যে বিষয়টি ঘটেছে, যেটি বলছিলাম যে দুঃখজনক, শতাধিক শিশু মারা গেছে। তো এই বিষয়ে সরকারি তদন্ত চলছে, সরকারের স্বাস্থ্য বিভাগ নড়ে চড়ে বসেছে, নানা রকম আলোচনা হচ্ছে, কারণ নির্ধারণ করবার চেষ্টা চলছে কেন হচ্ছে এটি, স্বাস্থ্য বিভাগের কারো গাফিলতি আছে কিনা। আর সেটি খুঁজতে গিয়ে স্বাস্থ্য বিভাগের কিছু গাফিলতির কথা জানা গেছে। বিগত সরকারগুলো, এখন তো বিএনপি সরকার মাত্রই ক্ষমতা নিয়েছে, তো এই বিষয়ে তাদের কোনো দায় নেই, নিঃসন্দেহে দায় আমরা দেবও না তাদের উপর, সেটি খুবই অন্যায্য হবে। এক্সকিউজ মি। তো বিগত সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবং শেখ হাসিনার সরকার, তো শেখ হাসিনার সরকারের আমলে স্বাস্থ্য খাতে কী পরিমাণ লুটপাট হয়েছে সেই বিষয়ে আর কথা বলবো না, এই এপিসোডে কথা বলবার জায়গাও হবে না সেই বিষয়ে, সেটি আপনারা জানেন। ইংরেজিতে অনার্স মাস্টার্স একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্বাস্থ্য বিভাগ সামলাতে, জাহিদ মালিক। তো যাই হোক, তিনি সামলাতে পারেননি, নিজেকে সামলাতে পারেছেন ভালোভাবে, নিজের ব্যাংক অ্যাকাউন্টগুলো ভালো সামলাতে পেরেছিলেন, স্বাস্থ্য বিভাগকে সামলাতে পারেননি। তো তখনও অনিয়ম হয়েছে নানা রকম। আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, নূরজাহান বেগম, তিনি ভালো সামলাতে পারেননি স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি নিজেও আমার এই চ্যানেল থেকে একাধিক এপিসোড করেছি নূরজাহান বেগমকে নিয়ে। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন অ্যাডমায়ারার, আপনারা জানেন যারা আমাকে অনেকদিন থেকে ফলো করছেন, আমার এপিসোড শুনছেন বা দেখছেন। আমি অধ্যাপক ইউনূসের বড় একজন ভক্ত।
আমার মতো আরো অনেকেই আছেন বাংলাদেশে, লাখো কোটি মানুষ হবেন তার ভক্ত। আর এই জন্য না যে তিনি আমাদের কোনো আর্থিক সুবিধা দিয়েছেন, তার কাছ থেকে আমরা ব্যক্তিগত সুবিধা নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে তিনি আমাদের সম্মানিত করেছেন শান্তিতে নোবেল পেয়ে। তো আমাদের জাতিকে সম্মানিত করেছেন, বাংলাদেশকে সম্মানিত করেছেন, শুধু নোবেল পেয়ে সম্মানিত করেননি, তার কাজ সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। পৃথিবীর 100টিরও বেশি দেশে, এই মুহূর্তে আমি যখন কথা বলছি, 100টিরও বেশি দেশে, জাতিসংঘ স্বীকৃত 200রও বেশি দেশ আছে পৃথিবীতে। তো 100টিরও বেশি দেশে অধ্যাপক ইউনূসের মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ হচ্ছে। মাইক্রো ক্রেডিট লোকেরা অ্যাপ্লাই করছে, ইমপ্লিমেন্ট করছে সাকসেসফুলি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, নিউ ইয়র্ক মেট্রোপলিটন এরিয়া এবং অঙ্গরাজ্য, পুরো অঙ্গরাজ্য মিলে অন্তত 7টি গ্রামীণ ফোনের আউটলেট আছে, অপারেশনাল এই মুহূর্তে কাজ করছে, সেগুলো সফলভাবে কাজ করছে। সেখানে আমেরিকার সুবিধা বঞ্চিত নাগরিকেরা, বিশেষভাবে নারীরা ক্ষুদ্র ঋণ নিতে পারছে সেই 7টি আউটলেট থেকে, নিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারছে। তো এগুলো সব সত্যি কথা। আমাদের অনেকেই অধ্যাপক ইউনূসকে সমালোচনা করতে গিয়ে, ইউনূস সরকারকে সমালোচনা করতে গিয়ে এগুলোকে ছোট করবার চেষ্টা করছি, তার এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত অবদানগুলোকে, তার নোবেলকে ছোট করবার চেষ্টা করছি। এটি এক ধরনের অসভ্যতা এবং এটি ধান্দাবাজ, স্বার্থান্বেষী, অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত লোকের পক্ষে এগুলো বলা সম্ভব। যাদের কাছে ডাটা আছে, তথ্যপত্র আছে, তাদের পক্ষে এইসব বিষয়ে কথা বলা, ইউনূসের সমালোচনা করা কোনোভাবে সম্ভব নয়। তবে তার শাসন কার্য সম্পর্কে সমালোচনা করা যেতে পারে এবং সেটা হতে হবে যৌক্তিক তথ্য প্রমাণের ভিত্তিতে। তো বলছিলাম যে অধ্যাপক ইউনূসের অ্যাপয়েন্টেড নূরজাহান বেগম স্বাস্থ্য বিভাগ ভালো সামলাতে পারছিলেন না, তাই আমিও আমার এপিসোড থেকে সেই বিষয়ে সমালোচনা করেছিলাম। আর আরও পিন পয়েন্ট করতে গেলে নূরজাহান বেগম নিজে একজন অসুস্থ মানুষ, তিনি একজন ক্যান্সার পেশেন্ট আনফর্চুনেটলি। এই বিষয়ে তার প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, বাট তিনি স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা হবার যোগ্যতা রাখতেন না কোনোভাবেই। তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সেখান থেকে তাকে এনে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে। এমন যদি হতো তার স্বাস্থ্য বিষয়ে বিশাল এক্সপার্টিজ আছে, তাকে বানানো হয়েছে, তখন আমরা ধরে নিতাম হতে পারেন তিনি সাবেক ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ ব্যাংকের, বাট এখন তো স্বাস্থ্য বিষয়ে ভালো কাজ করবেন, সেই সম্ভাবনা আসলে ছিল না। তো আমরা জানি না কেন অধ্যাপক ইউনূস তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন। তো তিনি ইনএক্সপার্টলি হ্যান্ডেল করছিলেন স্বাস্থ্য বিভাগ। তখনই অনেক সমালোচনা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, লেজে গোবর একটি অবস্থা ছিল এবং তার ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল। তার বিরুদ্ধে আসেনি, বাট ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে, আর সেটিও তার অযোগ্যতা, দুর্নীতি না হলেও অযোগ্যতা, কারণ ব্যক্তিগত কর্মকর্তারা কোথায় কী করছিলেন তিনি জানতেন না সেটি। আর তার বয়স, স্বাস্থ্য বিবেচনায়, ব্যাকগ্রাউন্ড বিবেচনায় এগুলো তার পক্ষে জানা, এগুলো হ্যান্ডেল করা সহজ ছিল না, আর সেটি হচ্ছিল। তো বর্তমান সরকারের, বিএনপি সরকারের আংশিক বা অল্প কিছু খোঁজ খবরে জানা গেল যে আগের সরকারগুলো এই জন্য দায়ী। টিকা সংক্রান্ত একটি অনিয়ম হয়েছে দেশে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন নূরজাহান বেগম উপদেষ্টা, তখন এই টিকার বিষয়টি সরকারি খাত থেকে বেসরকারি খাতে দিয়ে দেওয়ার একটি চেষ্টা করা হয় এবং দেয়া হয়। আর দেওয়ার কারণে টিকা সংক্রান্ত জটিলতা তৈরি হয়, টিকার স্বল্পতা তৈরি হয়, এই বিষয়ে মিসম্যানেজমেন্ট হয়। এই সব মিলিয়ে এখন এই শিশুরা নানান ঝামেলায় পড়ে গেছে এবং 100-রও বেশি শিশুর অকাল মৃত্যু হয়েছে এবং আরও শিশু আক্রান্ত হয়েছে, হসপিটালে আছে তারা, এবং আরও নতুন নতুন শিশুরা আক্রান্ত হচ্ছে। তো এগুলো খুব খুব দুঃখজনক, খুবই খারাপ কথা। এই বিষয়ে তদন্ত আরও হওয়া উচিত, কার দায় আছে খুঁজে বের করা দরকার। আমি মনে করি বিএনপি সরকার আন্তরিকভাবে কাজটি করবে। এর মধ্যে গতকাল 6 এপ্রিল সব গণমাধ্যমে এসেছে, প্রিয় দর্শক শ্রোতা আপনারাও দেখেছেন, সুপ্রিম কোর্টের একজন উকিল, যার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ, মোহাম্মদ আশরাফুল ইসলাম অ্যান্ড অ্যাসোসিয়েটস, তার একটি ল ফার্ম আছে, সেই ল ফার্মের তিনি কর্ণধার। তিনি সরকারের তিনজন সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, আইনি নোটিশ। কি বিষয়ে? যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহ 24 জন উপদেষ্টার দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং এই 24 জনের সবাইকে তদন্তের আওতায় আনতে হবে, তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ দেশ ত্যাগ করতে পারবেন না। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন, আরও 23 জন উপদেষ্টা আছেন। তো জনাব আশরাফুল ইসলাম আশরাফ তিনজন সচিবের কাছে এই চিঠি পাঠিয়েছেন, স্বাস্থ্য সচিব, ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিব।
এবং সেখানে চিঠিতে উল্লেখ করা আছে যদি তারা তদন্ত কমিটি গঠন না করেন 5 কার্যদিবসের মধ্যে এই বিষয়ে অগ্রগতি দৃশ্যমান না হয় তাহলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে। তো সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম এবং তার নিজস্ব ল ফার্ম আছে আশরাফুল ইসলাম এন্ড অ্যাসোসিয়েটস। তো এখন কথা হলো একটু দেখে নেই এই জনস্বার্থের পক্ষের এই মানুষটি তিনি আসলে কে। এই আশরাফুল ইসলাম 2021 সালে একবার আদালত অবমাননার দায়ে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন। প্রধান বিচারপতি সম্পর্কে তিনি কিছু কথা বলেছিলেন। তো সেটি শেখ হাসিনার আমল। প্রধান বিচারপতিরা তুলসী পাতা ছিলেন না, কেউ ধোয়া তুলসী পাতা ছিলেন না, আমরা জানি সেটি। বাট তারপরও কোনো একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে তিনি ফেসবুকে লিখেন, তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় এবং তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। অর্থাৎ তিনি তার অভিযোগকে এস্টাবলিশ করতে পারেননি, অভিযোগটি দুর্বল ছিল, অপ্রয়োজনীয় ছিল খুব সম্ভবত। যদি অন্যান্য কারণে তারা দায়ী হয়েছেন, সাবেক বিচারপতিরা, প্রধান বিচারপতিরা, বাট আশরাফুল ইসলাম যে অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিলেন সেটি টেকেনি, অর্থাৎ অভিযোগ দুর্বল ছিল। তো এখন আবার আশরাফুল ইসলাম যে কাজটি করলেন তাতে করে অনেকে বলবার চেষ্টা করছেন যে আশরাফুল ইসলাম আসলে উকিল কম অ্যাক্টিভিস্ট বেশি, বা তাকে অনেকে বলতে চাচ্ছেন অ্যাক্টিভিস্ট লয়ার। আবার কেউ কেউ বলছেন লিটিগেন্ট লয়ার, অর্থাৎ মামলাবাজ লয়ার। মামলা করে নানা অভিযোগ করে বিতর্ক তৈরি করে তিনি লাইমলাইটে থাকতে চাচ্ছেন, কারণ তার আইন ব্যবসা ভালো যাচ্ছে না। তো সেই জন্যে এটি ঘটছে। তো এখন কথা হলো তার এই অভিযোগের সারবত্তা কি, তাৎপর্য কি। তো অন্তর্বর্তীকালীন সরকারের কারণ যে এই দেশের যে কোনো নাগরিক, শুধু আশরাফুল ইসলাম না, কোনো উপদেষ্টার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগ নিয়ে যে কোনো কিছু ঘটতে পারে, লিগ্যাল নোটিশ দেওয়া যেতে পারে, তাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে, অনেক কিছু সম্ভব। তো 24 জন উপদেষ্টার সবাই দুর্নীতি করেছেন, সবাইকে আইনের আওতায় আনতে হবে, সবার বিরুদ্ধে একসঙ্গে তদন্ত চালাতে হবে। এটি তো হাসিনার মেগা প্রকল্পের মতো আরেকটি মেগা প্রজেক্ট হয়ে গেল। আচ্ছা, এবং তারা কেউ দেশ ত্যাগ করতে পারবেন না, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে, কমিটি কাজ শেষ না করা পর্যন্ত, রিপোর্ট না দেওয়া পর্যন্ত কেউ দেশ ত্যাগ করতে পারবেন না। আচ্ছা, তো এখন প্রধান উপদেষ্টাকে কেন এখানে জড়ানো হলো? প্রধান উপদেষ্টাকে তো নানা কারণে দেশ ত্যাগ করতে হয়, আর অন্য উপদেষ্টাদের যদি তারা যদি কেউ অপকর্ম করে থাকেন, অনিয়ম করে থাকেন, দুর্নীতি করে থাকেন, আশঙ্কা ছিল তারা দেশ ত্যাগ করতে পারেন। তো তাদের বিরুদ্ধে হয়তো এই অনুরোধ করা যেতে পারে যে তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না তদন্ত শেষ না করা পর্যন্ত। প্রধান উপদেষ্টার তো দেশ ত্যাগ করবার কোনো সম্ভাবনা নেই। তিনি তো তখনই দেশ ত্যাগ করেননি যখন হাসিনা জীবিত ছিলেন। হাসিনা আমল চলছিল, আওয়ামী লীগের আমল চলছিল। তিনি দিনের পর দিন 7 তলা 8 তলায় পায়ে হেঁটে উঠছিলেন, হাসিনা লিফট বন্ধ করে রাখতেন, শুনানিতে হাজির হতেন, হাজিরা দিতেন, তাকে লোহার গারদেও ঢুকানো হয়েছিল। এবং হাসিনা বেঁচে থাকলে আর কয়েক মাস ডক্টর ইউনূসকে জেল দিয়ে দিতেন, তার জেল হয়ে যেত। প্রধান উপদেষ্টা তো হবার প্রশ্নই উঠে না, তার জায়গা হতো জেলে, কাশিমপুরে কিংবা কেরানীগঞ্জে। তো অধ্যাপক ইউনূস সেগুলো জানতেন, তখনও তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা ছিল না। হাসিনা কিন্তু সেটি করেনি। আর অধ্যাপক ইউনূস বারবারই বিভিন্ন কারণে বাইরে যাচ্ছিলেন এবং ফিরে ফিরে এসে এই মামলা মোকাবেলা করছিলেন। তো দেশ ত্যাগ করবার দরকার হলে তখনই করতেন তিনি, তখন তো করেননি। তার তো এই মামলা মোকাবেলা করার কোনো দরকারই ছিল না। পৃথিবীর কোন দেশ তাকে নিত না? জামায় আদরে তাকে নাগরিকত্ব দিয়ে তাকে রেখে দিতেন পৃথিবীর যে কোনো দেশ, এবং রেখে সম্মানিত হতেন। তিনি তো থাকেননি কোনো দেশে। তিনি জানতেন হাসিনা তাকে জেলও দিয়ে দিতে পারে, তারপরও তিনি যাননি। লোকেরা তার পক্ষে কথা বলেছেন, সারা পৃথিবী থেকে 100-ও বেশি নোবেল লরিয়েট তার পক্ষে কথা বলেছেন, হাসিনাকে চিঠি লিখেছেন, সারা পৃথিবী ছি করেছে হাসিনাকে। মানবাধিকার সংস্থাগুলো অধ্যাপক ইউনূসের পক্ষে দাঁড়িয়েছিল। তিনি যাননি বিদেশে, পালিয়ে থাকেননি, যাননি, বারবার ফিরে এসেছেন। তো অধ্যাপক ইউনূসের পালিয়ে থাকবার কোনো কারণ নেই। আমি বলছি না তিনি খুব ভালো শাসন কার্য চালিয়েছেন। আমি আমার এপিসোডে অনেক সমালোচনামূলক ভিডিও দিয়েছি, অন্যরাও দিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের সমালোচনা থাকতে পারে। বাট তিনি জেনে শুনে নোয়িংলি কোনো বেআইনি কাজ এমন করেছেন সেটি তো আমরা জানি না। এমন কাজ করলে তার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, আশঙ্কা থাকতো, সেটি তো নেই। তাই অ্যাডভোকেট আশরাফুল ইসলাম বা ব্যারিস্টার আশরাফুল ইসলাম তিনি কি ঠিকঠাক হোমওয়ার্ক করেছেন, নাকি লোকেরা যেটি বলছে তিনি একজন মামলাবাজ উকিল, তার ব্যবসা খারাপ যাচ্ছে, লাইমলাইটে আসবার জন্য তিনি এই কাজ করেছেন, সেটি সত্যি? বিষয়টা আসলে কি? অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তো এমন রিকোয়েস্ট, এমন দাবি করার দরকারই ছিল না। তিনি কেন দেশ ত্যাগ করবেন? যখন করার দরকার ছিল, সুযোগ ছিল, তখনই করেননি। এখন কেন করবেন? কোনো কারণ আছে কি? তো এই বিষয়টি আমি জানি না কি।
বাট যেহেতু অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে অনেক অভিযোগ নানা কারণে উঠছে, আমি মনে করি না তাকে চিঠি দিয়ে আটকে রাখা দরকার আছে। আমি অধ্যাপক ইউনূসকে অনুরোধ করব, তিনি অনেক সম্মানিত একজন মানুষ, সারা পৃথিবীতে সমাদৃত, বাট গত 18 মাসে তিনি এখানে নিন্দিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। আর সরকার বা শাসন ব্যবস্থায় জড়িত থাকলে, রাজনীতির সঙ্গে যুক্ত হলে বিষয়গুলো এরকম হয়, সবার ক্ষেত্রে হয় কম বেশি। তো তারপরও বলবো, তার বিষয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠে। সে অভিযোগগুলির মধ্যে আছে তিনি ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন, রিক্রুটিং লাইসেন্স নিয়েছেন, আরও অনেক কিছু তিনি করেছেন। এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আসে। তো এখন কথা হলো, এই অভিযোগগুলো যেহেতু আসে তার বিরুদ্ধে, নানাভাবে করা হচ্ছে অভিযোগগুলো, এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা, তিনি কোনো অনিয়ম সংগঠিত করেছেন কিনা, তিনি নিজে থেকে আমি মনে করি স্বপ্রণোদিত হয়ে, সুমোটো, যদিও টার্মটি এখানে যায় না, তারপর বলছি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য কথাটি, তো স্বপ্রণোদিত হয়ে তার উচিত আমাদের পার্লামেন্টকে প্রস্তাব দেয়া, বিএনপি সরকারকে প্রস্তাব দেয়া যে একটি পার্লামেন্টারি শুনানি হবে, কংগ্রেশনাল হিয়ারিং বা পার্লামেন্টারি হিয়ারিং হবে। আমি এখানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবো। আমার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আনা হচ্ছে যে আমি অনিয়ম করে, ক্ষমতার অপব্যবহার করে এটা ওটা নিয়েছি রাষ্ট্রীয় সুবিধা, তিনি যে রাষ্ট্রীয় সুবিধা অন্যায়ভাবে নেননি, তিনি যে আইনের খেলাপ বা লঙ্ঘন ঘটাননি, সেই বিষয়টি পরিষ্কার করবেন। পার্লামেন্ট শুনানি হতে পারে, লম্বা শুনানি, ডে লং শুনানি হতে পারে। সেখানে আইনবিদরা উপস্থিত থাকবেন, সাংবাদিকেরা উপস্থিত থাকবেন, সংসদ সদস্যরা তো আছেনই। সেখানে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন এবং তার বিরুদ্ধে পাইকারি যেসব অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো খণ্ডাবার তিনি সুযোগ পাবেন সেখানে। আর তিনি কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন, সেটি নিয়েও বিতর্ক আছে। কেন দিয়েছেন তিনি সেটি ব্যাখ্যা করবেন, তাদের কোন এক্সপার্টিস, কোন যোগ্যতা আছে সেটি তিনি তুলে ধরবেন, হয়তো আমরা জানি না। তো ফলে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তিনি খণ্ডাবার সুযোগ পাবেন, জনমনে অনেক বিভ্রান্তি দূর হবে। আর এই যে মাঝে মধ্যে পাইকারি ঝামেলায় তাকে পড়তে হবে না। তো এটি অধ্যাপক ইউনূসের প্রতি অনুরোধ থাকবে। আমি জানি না তিনি আমার এপিসোড দেখবেন কিনা, তার কাজ পর্যন্ত আমার এই অনুরোধ পৌঁছবে কিনা, বাট আমি মনে করি আরও অনেকেরই দাবিটি করা উচিত। একটি শুনানি হবে, সেই শুনানিতে স্বপ্রণোদিত হয়ে ইউনূস সাহেব উপস্থিত থাকবেন এবং তিনি আত্মপক্ষ সমর্থন করবেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করবেন, যাতে আগামী দিনে অনন্তকাল ধরে তাকে নিয়ে এই বদনাম, এই খেস্তি খেউর, এই বিষয়গুলো ডালাপালা ছড়াতে না পারে। এবং সব দিক থেকে এটি খুবই ভালো হবে বলে মনে করছি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবেন।